প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। আবার হাজির হয়েছি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলো নিয়ে। নিশ্চয়ই মনে আছে, গত ক্লাসে কিন্তু আমরা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমগুলো নিয়ে কথা বলেছিলাম। মেন্ডেলের প্রথম সূত্রের 3টি ব্যতিক্রম নিয়ে তোমাদেরকে গত ক্লাসে পড়িয়েছি। অনেকে প্রশ্ন করেছো ইউটিউবের কমেন্ট বক্সে, মেসেঞ্জারে ফোন করেছো, অনেক ভালো লেগেছে। অনেক স্টুডেন্ট ফোন করাতে, প্রশ্ন করাতে এটা একটা শিক্ষকের জন্য বড় পাওয়া। এবং আমি মনে করি এই ক্লাস শেষেও তুমি তোমার আগ্রহর যে বহিঃপ্রকাশ সেটা করবে এবং বাসায় পড়বে এবং আমাকে সুযোগ করে দিবে তোমার সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম নিয়ে কথা বলবো। আগের কথাটা আবার রিপিট করতে চাই, যদি মেন্ডেলের দ্বিতীয় সূত্র সম্পর্কে তোমার ধারণা না থাকে তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের এই ব্যতিক্রমের কিছুই তুমি বুঝবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি তোমাকে একটু অনুরোধ করতে চাই যে জাস্ট প্লে লিস্টে ঢুকে 10 মিনিটের একটা ক্লাস তুমি দেখে আসো। মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা কি? এখানে ফিনোটাইপিক অনুপাত ছিল 9:3:3:1 এবং মেন্ডেলের দ্বিতীয় সূত্রের নাম হচ্ছে স্বাধীনভাবে বিন্যাসের সূত্র, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এবং এক্ষেত্রে 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করা হয়, যে ক্রসটাকে বলা হয় কিন্তু ডাইহাইব্রিড ক্রস। এই যে ব্যাপারগুলো আমি খুব সংক্ষেপে একটু বললাম তোমাকে, ডিটেলটা তুমি একটু আগের ক্লাস থেকে যদি জ্ঞানটা নিয়ে আসো তাহলে ব্যতিক্রমটা খুব সহজে বুঝতে পারবা। তাহলে চলো মেন্ডেলের দ্বিতীয় সূত্রে আমরা 3টা ব্যতিক্রম দেখব। 3টা ব্যতিক্রম নিয়ে একটু কথা বলে ফেলি এবং আশা করছি যে ক্লাসটি উপভোগ করবে। তুমি দেখতে পাচ্ছ আমরা পর্দায় একটি চেকার বোর্ড সহ মেন্ডেলের দ্বিতীয় সূত্রের প্রথম যে ব্যতিক্রমটাকে তোমার সামনে উপস্থাপন করেছি, এটাকে বলা হয় জিনের পরিপূরক কার্য। ইংলিশে বলা হয় কমপ্লিমেন্টারি জিন অ্যাকশন। কি জিনিস? আমরা জানি একটি প্রকট জিন এবং প্রচ্ছন্ন জিন যদি থাকে তাহলে প্রকট জিনই তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। যখন প্রকট জিনের উপস্থিতি থাকবে না তখন প্রচ্ছন্ন জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করবে। আবার আমরা এটাও দেখেছি যে একটি প্রকট জিন এবং একটি প্রচ্ছন্ন জিন উভয় জিনই তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে মেন্ডেলের প্রথম সূত্রেতে, যেটা ছিল সমপ্রকটতা। আবার এটাও দেখেছি যে প্রকট জিনটা তার বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে না, সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। এখানে কিন্তু 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করা হচ্ছে এবং 2টি ভিন্ন লোকাসে অবস্থিত প্রকট জিন একসাথে হবার ফলে তারা তাদের নিজের বৈশিষ্ট্য প্রকাশ না করে তৃতীয় একটি বৈশিষ্ট্য প্রকাশ করছে। অর্থাৎ 2টি জিন একসাথে হলেই, 2টি প্রকট জিন যারা ভিন্ন লোকাসে অবস্থিত তারা একসাথে হলেই তবেই তারা একটি নতুন বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে, বেগুনি রঙকে প্রকাশ করতে পারছে। তাহলে একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য 2টি ভিন্ন লোকাসে অবস্থিত 2টি নন অ্যালেলিক প্রকট জিনের প্রয়োজন। এই জন্য একটি জিন আরেকটা জিনের পরিপূরক, 2 জন ছাড়া ওই বেগুনি কালার বা ওই নতুন বৈশিষ্ট্যটা প্রকাশ করতে পারবে না। এই জন্য এটাকে জিনের পরিপূরক কার্য বা কমপ্লিমেন্টারি জিন অ্যাকশন বলে আখ্যায়িত করা হয়। এটা আমরা ওই যে মিষ্টি মটর, ল্যাথাইরাস অডোরেটাস, এই উদ্ভিদের ক্ষেত্রে ফুলের রঙের উদাহরণটি দেখব এবং তোমরা পরীক্ষাতে এটাই শিখলেই হবে। একই প্রজাতির কিন্তু 2টা ভিন্ন জাত। তুমি দেখো পিতামাতা নেওয়া হয়েছে, তাদের ফিনোটাইপ লেখা হয়েছে। একটা হচ্ছে সাদা ফুলযুক্ত মিষ্টি মটর, অপরটি সাদা ফুলযুক্ত মিষ্টি মটর, কিন্তু ভিন্ন জাতের। ফিনোটাইপটা একই হলেও জিনোটাইপটা কিন্তু ভিন্ন। খেয়াল করো, প্রথমটার ক্ষেত্রে প্রকট এবং প্রচ্ছন্ন জিন এবং দ্বিতীয়টার ক্ষেত্রে প্রকট এবং প্রচ্ছন্ন জিন কিন্তু ভিন্ন, অপোজিট। গ্যামেটগুলো তৈরি হচ্ছে ক্যাপিটাল এ স্মল লেটার বি, 2টা গ্যামেটই একই রকম। তারপরেও এখানে দেখানো হয়েছে এই 2টা কিন্তু শুক্রাণু, কারণ এটা হচ্ছে পুরুষের সাইন। পরের 2টা হচ্ছে ডিম্বাণু, কারণ দেখতে পাচ্ছ এটা মাতৃ সাইন দেওয়া আছে। মিলন ঘটলে প্রথম জেনারেশনে যত ফুল পাচ্ছি সবগুলোই হচ্ছে বেগুনি কালারের, তাদের নিজের রং সাদা প্রকাশিত হয়নি। সব ফুলগুলো মিষ্টি, মানে ফলগুলো টাইপ হচ্ছে মিষ্টি কিন্তু কালারটা ডিফারেন্ট হয়ে গেছে। কারণ কি? ওই যে 2টা ভিন্ন জিন, ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি, ভিন্ন লোকাসে অবস্থিত 2টি জিন, প্রকট জিন একসাথে থাকার ফলে তারা তৃতীয় একটি বৈশিষ্ট্য প্রকাশ করেছে, বেগুনি হয়ে গেছে। আবার এই বেগুনির মাঝে যদি ক্রস করি, দেখো নিচে খেয়াল করো, 2টি বেগুনি ফুল নেওয়া হয়েছে, প্রথম বংশধর যে উদ্ভিদ তাদের মধ্যেই ক্রস করা হচ্ছে।
এবং এখানে জিনোটাইপগুলো দেখানো হচ্ছে এবং গ্যামেটগুলো তৈরি করা হচ্ছে। 4টা গ্যামেট হয়েছে এখানে দেখতে পাচ্ছ। এখন যদি এই শুক্রাণু এবং ডিম্বাণু, এগুলো তো হচ্ছে শুক্রাণু, এগুলো হচ্ছে ডিম্বাণু, এদেরকে যদি চেকার বোর্ডে সাজাই তাহলে দ্বিতীয় বংশধরে আমরা কি পাবো সেটা আমরা দেখি। তুমি পর্দায় এখন দেখতে পাচ্ছ দ্বিতীয় বংশধরকে দেখানোর জন্য আমরা চেকার বোর্ড ব্যবহার করেছি অথবা পানেটস বোর্ড বলতে পারো। তো সেখানে পুং গ্যামেট বা শুক্রাণুগুলোকে উপরে দেখানো হয়েছে, ডিম্বাণুগুলোকে নিচের দিকে দেখানো হয়েছে এবং এদের মিলন ঘটানো হয়েছে। নিষেকগুলোকে এইভাবে দেখানো হচ্ছে চেকার বোর্ডে। সেখানে পুরো ক্রসটা যদি তুমি ভালোভাবে দেখো তাহলে দেখবা যে যেখানে দুইটা নন অ্যালিলিক প্রকট জিন আছে সেখানেই ফুলটা কিন্তু বেগুনি হয়ে গেছে। এই যে বেগুনি কালারগুলো এখানে দেওয়া আছে এগুলো সবই বেগুনি। যেটা সাদা হয়েছে সেখানে দেখো দুইটি একই লোকাসে অবস্থিত প্রকট জিন আছে কিন্তু ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিন নাই, এই জন্য বেগুনি এই সাদা ফুল। এটা সাদা ওই একই কারণে। এটা এই যে একটা প্রকট জিন আছে, তাহলে যেগুলো সাদা হয়েছে সেখানে কিন্তু দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিন নাই বিধায় তারা সাদা। আর ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিন একসাথে থাকলেই তারা তাদের নিজের রং সাদা প্রকাশের পরিবর্তে বেগুনি রং ধারণ করেছে। এই জন্য বেগুনি রংটা প্রকাশ করতে দুইটি জিনের প্রয়োজন অত্যাবশ্যকীয়। এই জন্য এই ধরনের প্রক্রিয়াকে আমরা বলি জিনের পরিপূরক কার্য। এটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, কারণ এখানে দুই জোড়া বৈশিষ্ট্যের মধ্যে দৃষ্টি রেখে ক্রসটা করা হয়েছে। সাদা, মিষ্টি মটর, এই দুইটি বৈশিষ্ট্যের উপরে দৃষ্টি রেখে এখানে ক্রস করা হয়েছে। এবং এখানে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কেন বলা হচ্ছে? কারণ ফিনোটাইপিক অনুপাত হওয়ার কথা ছিল 9:3:3:1, তার পরিবর্তে এখানে হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে 9:7। হওয়ার কথা ছিল 9:3:3:1, তার পরিবর্তে হয়ে যাচ্ছে 9:7। এই জন্য এটাকে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হিসেবে আখ্যায়িত করা হয়। আশা করছি বুঝতে পেরেছ। আমরা দ্বিতীয় ব্যতিক্রমে চলে যাচ্ছি, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের দ্বিতীয় ব্যতিক্রম নিয়ে কথা বলব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের দ্বিতীয় ব্যতিক্রম নিয়ে কথা বলছি, যেটার নাম হচ্ছে এপিস্টেসিস। এপিস্টেসিস এর বাংলা হচ্ছে বাধা দান। অর্থাৎ একটি জিন যখন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলি এপিস্টেসিস প্রক্রিয়া। এটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম। এটা পরীক্ষাতে প্রচুর আসে। অর্থাৎ এপিস্টেসিসের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে প্রকট এপিস্টেসিস আর একটা হচ্ছে প্রচ্ছন্ন এপিস্টেসিস। প্রকট জিন যদি অপর একটি নন অ্যালিলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তবে সেটাকে বলবো প্রকট এপিস্টেসিস। আর প্রচ্ছন্ন জিন যদি প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তবে সেটাকে আমরা বলবো প্রচ্ছন্ন এপিস্টেসিস। এখানে বলে রাখা জরুরি যে এখানে দুইটি প্রচ্ছন্ন জিন সাধারণত বৈশিষ্ট্য প্রকাশে বাধা দানকারী জিন হিসাবে কাজ করে। এই জন্য এপিস্টেসিসের দ্বিতীয় ভাগটাকে বলা হয় দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। তাহলে আমরা এখন প্রথমে প্রকট এপিস্টেসিসটা দেখে নিই। এটা মুরগির পালকের রঙের ক্ষেত্রে এই এপিস্টেসিসটা লক্ষ্য করা গিয়েছে। মুরগির দুটি ভিন্ন জাত এখানে নেওয়া হয়েছে। একটার নাম দেখতে পাচ্ছ লেগহর্ন আর একটার নাম হচ্ছে হোয়াইট ডট। দুইটা লেখা আছে, দুইটাই সাদা কিন্তু জাত ভিন্ন। এখানে জিনোটাইপটা হচ্ছে সাদা লেগহর্নের ক্ষেত্রে ক্যাপিটাল সি ক্যাপিটাল আই, তার মানে এগুলো হচ্ছে প্রকট জিন। সি দিয়ে বোঝানো হচ্ছে যে মুরগির পালকের রং রঙিন হওয়ার জন্য নিয়ন্ত্রণকারী জিনটাই হচ্ছে সি, আর আই হচ্ছে ওই সির রংটা বা রঙিন বৈশিষ্ট্য প্রকাশ করতে বাধা দেয় যে জিনটা, সেই জিনটাই হচ্ছে আই। অর্থাৎ সহজভাবে বললে আয়ের উপস্থিতিতে সি তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। তাহলে এই যে দেখো আয়ের প্রভাবে যে সি তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে না, এই জন্য এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে এপিস্টেসিস প্রক্রিয়া। এবং মুরগিটা হয়ে যাচ্ছে কিন্তু সাদা, আয় আছে বলেই কিন্তু সাদা হয়ে যাচ্ছে, ক্যাপিটাল আই। একটি প্রকট জিন অন্য একটি নন অ্যালিলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে। এখানে সি কে বলা হয় হাইপোস্ট্যাটিক জিন আর আই হচ্ছে এপিস্ট্যাটিক জিন। সহজভাবে মনে রাখতে পারো যে যেখানে এপিস্ট্যাটিক জিন এবং হাইপোস্ট্যাটিক জিন দুইটি উপস্থিত থাকবে সেখানে এপিস্ট্যাটিক জিনের প্রভাবে হাইপোস্ট্যাটিক জিনটা তার বৈশিষ্ট্য কখনোই প্রকাশ করতে পারবে না। আরও সহজ করে দিচ্ছি, এপিস্ট্যাটিক জিন থাকলেই সেখানে অন্য কোনো জিন আর বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না।
কারণ এপিস্ট্যাটিক জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেবে। এই জন্য দেখো প্রথম মুরগিটা কিন্তু হয়ে গেছে এই কারণে সাদা, আই সির বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে। দ্বিতীয় মুরগিটা সাদা কারণ এখানে রঙিন হওয়ার জন্য দায়ী কোনো ক্যাপিটাল সি ছিল না, এই জন্য মুরগিটা হয়ে গেছে সাদা, যেটা ওয়াইন্ডর মুরগিটার জাতটার নাম। পরের তো সহজ, গ্যামেট তৈরি করা হচ্ছে এবং প্রথম বংশ ধরে আমরা যে মুরগিটা পাচ্ছি সেটা সাদা। এটা সাদা হওয়ারও কারণ হচ্ছে দেখো এখানে একটা কিন্তু এপিস্ট্যাটিক জিন আছে ক্যাপিটাল আই, এই জন্য মুরগিটা হয়ে গেছে কিন্তু সাদা। এখন আমরা যদি দ্বিতীয় বংশ ধরে দেখাই, দ্বিতীয় বংশ ধরে দেখো দুইটি সাদা মুরগির মধ্যে আবার ক্রস করা হচ্ছে। দুইটা সাদা মুরগির মধ্যে যখন ক্রস করা হচ্ছে অবশ্যই এদের গ্যামেট তৈরি করা হয়েছে। গ্যামেটগুলো আমরা এর আগের ব্যতিক্রমটায় অর্থাৎ জিনের পরিপূরক কার্যতে দেখেছি কিভাবে গ্যামেট তৈরি করে, একইভাবে এখানে গ্যামেট তৈরি করা হয়েছে। সির সাথে প্রথমে আইগুলোর মিল করা হয়েছে, তাহলে সি ক্যাপিটাল আই, সি স্মল লেটার আই, ক্যাপিটাল সি স্মল লেটার আই, তারপরে স্মল লেটার সি দিয়ে এই দুইটার সাথে জিনের সাথে ম্যাচ করা হয়েছে, এই জন্য স্মল লেটার সি ক্যাপিটাল আই, স্মল লেটার সি এবং স্মল লেটার আই। এই গ্যামেটগুলো একই, যদিও এইগুলো হচ্ছে শুক্রাণু আর নিচেরগুলো হচ্ছে ডিম্বাণু। দেখতে পাচ্ছি আমরা এখানে গ্যামেটগুলোকে সাজানো হয়েছে, শুক্রাণু আর ডিম্বাণুগুলোকে, যে গ্যামেটগুলো আমরা তৈরি করা দেখলাম একটু আগে, এবং তাদের মিলন ঘটালে এখানে দেখা যাচ্ছে যে 13টা আমরা সাদা মুরগি পাচ্ছি আর 3টা মুরগি পাচ্ছি হচ্ছে রঙিন। যারা রঙিন হয়েছে কেন হয়েছে এই কারণটা বলে দিলে সাদাটা খুব সহজে বুঝতে পারবে। দেখো এখানে এই সি তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পেরেছে কারণ এখানে এপিস্ট্যাটিক জিন নাই, ক্যাপিটাল আই নেই। যেখানে ক্যাপিটাল আই নাই সেখানেই সি তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পেরেছে। আর এটা মাতৃ মুরগিটার মতো ছিল, এই সাদা ওয়াইন ডটটার মতো ছিল, এই জন্য এই কারণে সাদা। এখানে তো রঙিন হওয়ার জন্য ডাইজিন নাই, ক্যাপিটাল সি নাই, এই কারণে এটা হয়েছে কিন্তু সাদা। আর দেখো বাকিগুলো সাদা হওয়ার কারণ কি, দেখো প্রতিটার ক্ষেত্রে এপিস্ট্যাটিক জিন আছে, ক্যাপিটাল আই আছে, এই জন্য বাকি সব মুরগিগুলো কিন্তু হয়েছে সাদা। যেখানে ক্যাপিটাল আই আছে, আয়ের প্রভাবে সি রঙিন হওয়ার জন্য ডাইজিন তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারেনি, এই জন্য তারা হয়ে গেছে হচ্ছে সাদা। তাহলে ফিনোটাইপিক অনুপাত পাচ্ছি আমরা সাদা হচ্ছে 13টা এবং রঙিন পাচ্ছি 3টা। মেন্ডেলের দ্বিতীয় সূত্র মতে ফিনোটাইপিক অনুপাত হওয়ার কথা 9:3:3:1, সেটা না হয়ে যাচ্ছে 13:3 বা 13:3। তাহলে এটা সুস্পষ্ট মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তাহলে আমরা যে অ্যাপিস্টেসিসটা এখন তোমাকে দেখালাম এটাকে বলা হয় প্রকট অ্যাপিস্টেসিস, কারণ প্রকট জিন আর একটা নন অ্যালিলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে, এই জন্য এটাকে আমরা বলি প্রকট অ্যাপিস্টেসিস। আশা করছি তুমি এই প্রক্রিয়াটা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ক্লাস শেষে তুমি প্রশ্ন করবে। শিক্ষার্থীরা, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে মেন্ডেলের এপিস্টেসিসের সেকেন্ড ব্যতিক্রমটা প্রচ্ছন্ন এপিস্টেসিস, এটা আমরা দেখব। প্রচ্ছন্ন এপিস্টেসিসটার উদাহরণ সহ আলোচনা করা হবে। এছাড়াও মেন্ডেলের বাকি যে টপিকসগুলো আছে সেগুলো আমরা আলোচনা করে দিব। বংশগতি ও বাকি যে টপিকসগুলো আছে সেগুলো আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ধন্যবাদ।